সর্বজনীন শিক্ষা। যখন উচ্চপদস্থ ব্যক্তি সুশিক্ষিত হন তখন তিনি মানুষকে ভালোবাসেন। যখন নিম্নপদস্থ ব্যক্তি সুশিক্ষিত হন তখন তাকে সহজে শাসন করা যায়। এভাবে কনফুসিয়াস জনগণের সমস্ত শ্রেণীর জন্য সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা এবং তা থেকে সরকারে যে সুবিধাগুলো আসে তা তুলে ধরেন। অন্য একটি স্থানে তিনি আরও তাৎপর্যপূর্ণভাবে শিক্ষার সমতাকারী ক্ষমতা সম্পর্কে বলেন, শিক্ষা থাকলে শ্রেণীর কোনো ভেদাভেদ থাকবে না। এই সমতাকরণ সর্বোচ্চ পদাধিকারীদের ক্ষেত্রেও প্রসারিত হয়েছিল এবং স্কুল জীবনের বাইরে সরকারি জীবনেও প্রবেশ করে, যা সরকারি পদের জন্য যোগ্যতা ও অধিকার নির্ধারণ করত। এভাবে শুনটি যে খণ্ড ৯ এই সম্পর্কে বলে, এমনকি সম্রাট, রাজকুমার এবং মহান কর্মকর্তাদের পুত্রদের মধ্যেও যদি তারা আচার-আচরণ এবং ন্যায়বিচারের জন্য যোগ্য না হয়, তবে তাদের সাধারণ মানুষের স্তরে নামিয়ে দেওয়া উচিত। এমনকি সাধারণ মানুষের পুত্রদের মধ্যেও যদি তাদের ভালো শিক্ষা এবং চরিত্র থাকে এবং তারা আচার-আচরণ এবং ন্যায়বিচারের জন্য যোগ্য হয়, তবে তাদের মন্ত্রী এবং সম্ভ্রান্তদের স্তরে উন্নীত করা উচিত। লি চিং অনুসারে একটি শিশুর শিক্ষা তার গর্ভধারণের সাথে শুরু হয় এবং তার অনুযায়ী সঠিক পূর্বজন্ম প্রভাব নিশ্চিত করতে এবং মন্দ প্রভাব এড়াতে স্পষ্ট নির্দেশাবলী দেওয়া হয়েছে। নির্দেশাবলী গর্ভকালীন সময়ে মায়ের শারীরিক, মানসিক এবং নৈতিক আচরণ সম্পর্কে, যার সরাসরি উদ্দেশ্য একটি শক্তিশালী, বুদ্ধিমান এবং নৈতিক মানবসত্তা তৈরি করা। একই গ্রন্থে খণ্ড ৪৮-এ শিক্ষার মূল্য এবং ক্ষমতা এভাবে তুলে ধরা হয়েছে যে যখন একটি শিশুকে সম্পূর্ণভাবে প্রশিক্ষিত করা হয় তখন তার শিক্ষা তার প্রকৃতির মতোই শক্তিশালী হয় এবং যখন সে ক্রমাগত কিছু অনুশীলন করে তখন তা একটি স্থায়ী অভ্যাস হিসেবে স্বাভাবিকভাবে করবে। মেনসিয়াস শিক্ষা ও শাসনের অন্য একটি দিকের সম্পর্কে নিম্নলিখিত প্রজ্ঞ এবং বাস্তব মন্তব্যটি করেছেন, সুশাসনকে জনগণ ভয় পায় যখন ভালো শিক্ষা তাদেরকে ভালোবাসে। সুশাসন জনগণের সম্পদ পায় যখন ভালো শিক্ষা তাদের হৃদয় জয় করে। এখানে অবশ্য সুশাসন অভিব্যক্তিটি আধুনিক রাজনীতির মতোই বোঝায়, অর্থাৎ ব্যবসায়ীদের সরকার, যা কেবল শৃঙ্খলা এবং অর্থনীতি নিশ্চিত করার জন্য নিবেদিত, কিন্তু প্রায়শই নিম্নবিত্ত এবং নিপীড়িতদের আকাঙ্ক্ষা এবং এমনকি অপরিহার্য কল্যাণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। প্রকৃত সুশাসন অনিবার্যভাবে শিক্ষা অন্তর্ভুক্ত এবং মেনসিয়াস যে এটা সম্পূর্ণ বুঝেছিলেন তা তার বইয়ের এই অন্তর্দৃষ্টিপূর্ণ মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রমাণ করে। মানুষের একটি নৈতিক প্রকৃতি আছে, কিন্তু যদি তাদের ভালো খাওয়ানো হয়, উষ্ণভাবে পরিধান করানো হয় এবং আরামদায়কভাবে রাখা হয়, একই সাথে তাদের শিক্ষিত না করা হয়, তাহলে তারা পশুর মতো হয়ে যায়। এই নীতি যে শিক্ষা সমস্ত মনের এবং বিশেষ করে যিনি অন্যদের নেতৃত্ব দিতে চান তার মনের সবচেয়ে বড় এবং অবিরাম প্রয়োজন, তা মেনসিয়াস তার দিনের রাজকুমারদের উপরেও নির্মমভাবে প্রয়োগ করেছিলেন। এটি তাদের উপর থাকা একটি প্রধান দায়িত্ব হিসেবে এই অনুচ্ছেদে। এখন সমগ্র সাম্রাজ্যে রাজকুমারদের বিচারিক ক্ষমতা সমান এবং কেউ তার সাথীদের চেয়ে অর্জনে শ্রেষ্ঠ নয়। একজনও অন্যদের ছাড়িয়ে যেতে সক্ষম নয়। এর অন্য কোনো কারণ নেই যে তারা যাদের শেখান তাদের মন্ত্রী বানাতে ভালোবাসেন, কিন্তু যাদের দ্বারা তারা নিজেরা শিখতে পারে তাদের মন্ত্রী বানাতে ভালোবাসেন না। এবং এই দায়িত্বের বোঝা, অর্থাৎ সবসময় আন্তরিক এবং বিনয়ের সাথে নিজের জন্য শিক্ষা খোঁজা, তিনি জনগণের শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব যোগ করেছিলেন। আশা বাড়িয়ে দেওয়ার নির্ণায়ক প্রতিশ্রুতির সাথে, যা ইতিমধ্যে গৃহীত বাধ্যবাধকতাগুলির কার্যকারিতায় শ্রেষ্ঠত্ব থেকে স্বাভাবিকভাবেই আসে। বিদ্যালয়গুলিতে শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হোক, এর মধ্যে বিশেষ করে পিতামাতা এবং ভ্রাতৃত্বমূলক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হোক, এবং ধূসর চুলের মানুষগণকে রাস্তায় বোঝা পিঠে বা মাথায় বহন করতে দেখা যাবে না। এমনটি কখনো ঘটেনি যে এমন ফলাফল দেখা যায় এমন একটি রাজ্যের শাসক ৭০ বছর বয়সীর ব্যক্তি রেশম পরিধান করছে এবং মাংস খাচ্ছে এবং কালো কেশির মানুষ ক্ষুধা বা ঠান্ডা থেকে কষ্ট পাচ্ছেন না। এগুলি নিছক কথার কথা ছিল না, তা শুধুমাত্র এই ফলাফলের দ্বারাও দেখানো হয় না যে চীনে হাজার হাজার বছর ধরে সম্পদ, সামাজিক অবস্থান এবং পূর্বপুরুষের প্রভাব নির্বিশেষে কঠোর প্রতিযোগিতার ভিত্তিতে শিক্ষা ছিল রাজনৈতিক অগ্রাধিকারের মানদণ্ড, বরং জনপ্রিয় শিক্ষা সম্পর্কিত কঠোর বাস্তব বিবরণের দ্বারাও, যেমন এটি লিকি থেকে উদ্ধৃত হয়েছে যে
যদি তিনি জনগণকে রূপান্তরিত করতেন এবং তাদের আচার আচরণ এবং রীতিনীতিকে পরিপূর্ণ করতে চাইতেন, তাহলে কি তিনি বিদ্যালয়ের পাঠ দিয়ে শুরু করতেন না? প্রতিষ্ঠিত সরকারি শিক্ষার ব্যবস্থা একই বইতে এভাবে বর্ণিত হয়েছে: প্রাচীন শিক্ষার ব্যবস্থা অনুযায়ী একটি গ্রামের ২৫টি পরিবারের জন্য ছিল গ্রামবিদ্যালয়, একটি পাড়ার ৫০০ পরিবারের জন্য ছিল একাডেমি, একটি বৃহত্তর জেলার ২৫০০ পরিবারের জন্য ছিল কলেজ এবং রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতামূলক পরীক্ষা যে রাজনৈতিক নিয়োগ বা প্রমোশনের জন্য অপরিহার্য সে বিষয়ে পরিষ্কার থাকতে লিকি থেকেও উদ্ধৃত হয়েছে যে প্রতি বছর কিছু জন কলেজে প্রবেশ করত এবং দ্বিতীয় বছরে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হতো। লিকিতে নির্ধারিত শিক্ষার স্বীকৃত এবং অনুমোদিত উদ্দেশ্য সবচেয়ে প্রগতিশীল এবং সম্ভবত সুবিধাজনকভাবে পশ্চিমা জাতিগুলোর এখন জোর দেওয়া, যা এখন আনন্দের সাথে কমে যাচ্ছে, যে ৩টি আর, অর্থাৎ পড়া, লেখা এবং পাটিগণিত যদি ততটুকুও হয় তাহলে বেশ যথেষ্ট, এবং সরকার এর চেয়ে বেশি বা তার সমান কিছু জনগণের জন্য নিশ্চিত করার বিষয়ে উদ্বিগ্ন নাও হতে পারে। এই অনুচ্ছেদটি চীনে কনফুসিয়াসের তার জনগণকে চিরকাল শেখানোর আশার আগেই দৃষ্টিভঙ্গি চিত্রিত করে। শিক্ষাদান এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে শিক্ষার্থীর যে বিষয়ে শ্রেষ্ঠত্ব আছে তার বিকাশ ঘটায় এবং তার যে ত্রুটির প্রতি প্রবণতা আছে তা সংশোধন করে।